পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ পাল আজকে পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি অনেক কিছুদিন ধরে আমাদের ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি। আমি কিছুটা অসুস্থ ছিলাম। আমাদের ছাত্রছাত্রীদের দোয়ায়, সকলের দোয়ায় আমি আবার সুস্থ হয়ে ছাত্রছাত্রীদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আগের যে ক্লাসগুলো ছিল তার ধারাবাহিকতায় আজকে আবার ক্লাসে উপস্থিত হব। আজকে আমরা গত দিনকার ক্লাস ছিল ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণন। আমরা আজকে ভেক্টর রাশির দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণন নিয়ে আমরা আলোচনা করব। মূলত ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তো আমাদের গত দিনের আলোচনা যদি একটু মনে করি যে দুইটা ভেক্টর রাশির যদি আমরা গুণ করে স্কেলার রাশি পাই, সেই ধরনের গুণকে আমরা বলেছিলাম স্কেলার গুণন। এবং এই স্কেলার গুণন সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা মূলত ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। এখানে যে দুইটা ভেক্টর রাশির গুণ করে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই, সেই ধরনের গুণকে আমরা বলি দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণন। এবং এই ভেক্টর গুণন প্রকাশ করার জন্য আমরা দুইটা ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিয়ে গুণটাকে প্রকাশ করি। আমি যদি একটু লিখি, এটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন দুইটা ভেক্টর রাশি, মনে করেন এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশির গুণ করে গুণফল আমি যেটা পাচ্ছি সেটা মনে করেন সি, এইটাও একটা ভেক্টর রাশি। তাহলে এই গুণটা আমরা কিভাবে প্রকাশ করব? এটা ক্রস চিহ্ন দিয়ে। এইটাকে যদি আমরা ভেক্টর রাশির গুণ করে গুণফল একটা ভেক্টর রাশি পাই, তাহলে সেই ধরনের গুণকে আমরা বলবো ভেক্টর, দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণন। এবং এর মাঝে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি বলে এটাকে আমরা বলবো কি, এটাকে ক্রস গুণনও বলবো। তাহলে এই যে দুইটা ভেক্টর রাশির গুণ করে যে গুণফল যে ভেক্টর রাশিটা পাচ্ছি, সেই ভেক্টর রাশিটার কি থাকবে? মান থাকবে প্লাস তার দিক থাকবে। তাহলে আমরা মানটা কেমন হবে? আমরা গত ক্লাসে দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণ মান, যেমন আমরা একটুখানি পাশে মনে করি ছিল এ ডট বি ভেক্টর সমান সমান ছিল এ বি কস থেটা। এ ছিল এ ভেক্টরের মান, বি ছিল বি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা ভেক্টর রাশির ডট গুণফলের মান ছিল এ বি কস থেটা। ঠিক অনুরূপভাবে আমরা এই যে দুইটা ভেক্টর রাশির ক্রস গুণ বা ভেক্টর গুণ করে যে ভেক্টর রাশিটা পাচ্ছি তার মানের কথা যদি বলি, তাহলে এর অনুরূপে এরকম লিখব যে এ ভেক্টরের মান মোড অফ এ বি মোড অফ বি, আর এইটা আগে ছিল কোসাইন, এখানে শুধু সাইন, সাইন থেটা। এইটা হচ্ছে তাহলে দুইটা ভেক্টর রাশির গুণ করে যে ভেক্টর রাশিটা পাচ্ছি তার মান এইটুখানিকে আমরা বলবো তার মান। আর দিক হবে, দিকটা বোঝানোর জন্য আমরা একটা ছোট হাতের এন এর উপরে ক্যাপ চিহ্ন, টুপি চিহ্ন, এইটাও আমরা জানি। এইটা কি একটা এটা হচ্ছে কি একক ভেক্টর। এই টুপি চিহ্ন দ্বারা আমরা বুঝাই একক ভেক্টর। তার মানে এন একটা একক ভেক্টর। এই একক ভেক্টরের মান হচ্ছে 1, আর দিকটা হবে এই ক্রস গুণ করে যে ভেক্টরটা পাচ্ছি তার দিক নির্দেশনার জন্য আমরা এই ব্যবহার করেছি। ওর মান হচ্ছে 1 আর দিক হচ্ছে আপনার কি, দিক হচ্ছে এই
গুণফল করে যে ভেক্টরটা পাচ্ছি তার দিক নির্দেশ করছে। এখন তাহলে আমরা যদি এটা বলি দুইটা ভেক্টর রাশির ক্রস গুণ করে বা ভেক্টর গুণ করে যে ভেক্টর রাশিটা পাচ্ছি তার মান হবে ভেক্টর রাশি দুইটার মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের সাইনের গুণফলের সমান। আমরা যদি এটা দেখি, এটা মনে করেন এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হচ্ছে থেটা। ক্ষুদ্রতর কোণ এই দিক থেকে যদি এই দিকে যায় তাহলে কোণ হয় এই গেলে ক্ষুদ্রতর কোণের সাইনের গুণফলের সমান। তাহলে এইবার আসেন দিকটা বলবো। দিকটা হবে কি বলছে ভেক্টরদ্বয় যে সমতলে অবস্থিত সেই সমতলে আমরা দেখছি যে এ এবং বি দুইটা জায়গায় আছে এই ব্ল্যাক হোয়াইট বোর্ডের সমতলে। তাহলে দিকটা কেমন হবে? তল বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে, তলের সাথে লম্ব বরাবর। এখন লম্ব বরাবর কি উপরের দিকে না নিচের দিকে, এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এটা হচ্ছে ডাইন হাত স্ক্রু থেকে ডাইন হাত স্ক্রু নিয়ম থেকে আমরা এর দিকটা বের করতে পারবো। তাহলে এখন ডাইন হাত স্ক্রু নিয়মটা কি? এখন দেখেন আমরা এ ক্রস বি দুইটা ভেক্টরে গুণ করেছি, তা প্রথম ভেক্টর এ দ্বিতীয় ভেক্টর বি। তো এখন প্রথম ভেক্টরদ্বয় যে সমতলে অবস্থিত সেই সমতলে একটা ডান হাতি স্ক্রু স্থাপন লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের, তাহলে এখানে প্রথম ভেক্টর এ দ্বিতীয় ভেক্টর বি, প্রথম ভেক্টর এ থেকে দ্বিতীয় ভেক্টর বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাবো। তাহলে আমি এই দিক থেকে এই দিকে, তাহলে আমার ঘোরাতে হবে এমনি। তাহলে এই দিকে যদি ঘুরাই তাহলে এটার দিকটা হবে, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ডাইন হাত স্ক্রু যদি ঘুরাই তাহলে তল বরাবর উপরের দিকে। তাহলে দিক হবে কি এই হোয়াইট বোর্ডের তল বরাবর উপরের দিকে। আর যদি বি ক্রস এ হইতো তাহলে কিন্তু এই দিক থেকে এই দিকে, তাহলে কি হইতো তল বরাবর নিচের দিকে। তাহলে দেখেন এটা আমি একটুখানি বলে যাই একই সাথে, এ ক্রস বি এর দিক আর বি ক্রস এ এর দিক কিন্তু পরস্পরের বিপরীত। এ ক্রস বি এর দিক তল বরাবর উপরের দিকে আর বি ক্রস এ এর দিক তল বরাবর নিচের দিকে। তাহলে কি হলো? তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল নট বি ক্রস এ। তো যাই হোক, তাহলে আমরা যদি এইটাকে আর একটা ফাইনালি যদি বলি যে ভেক্টর গুণনের সংজ্ঞা, তাহলে দুইটা ভেক্টর রাশির গুণ করে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই তাহলে সেই ধরনের গুণকে আমরা বলবো ভেক্টর রাশির ভেক্টর গুণন, এবং এদের মাঝে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করে বলে ক্রস গুণনও বলবো। এবং এই ভেক্টর রাশির দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফলের মান ভেক্টর রাশিদ্বয়ের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের সাইনের গুণফলের সমান। এবং এর দিক হবে ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত সেই সমতলে একটা ডান হাত স্ক্রু স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটির অগ্রভাগ যেদিকে অগ্রসর হয় সেই দিকে, সেটা হচ্ছে ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর হয় উপরের দিকে অথবা নিচের দিকে। এইটা গেল। তাহলে আমরা এইটাকে একটু শুধু এইভাবেও লিখি, এ ভেক্টরের মানকে শুধু এ বি, তাহলে এ বি সাইন থেটা আর এই একক ভেক্টর এন। এখানে অনেক সময় ইটাও দেওয়া থাকতে পারে, ইটা সময় ব্যবহার করি সেটা গ্রিক বর্ণমালা একটু লম্বা, এনের এটা অনেকটা লম্বা টাইপ, এটা হচ্ছে ইটা। এইটা হচ্ছে আমরা ক্রস বুঝাতে ব্যবহার করব। এখন এটা যদি আমরা একটা উদাহরণ বলি তাহলে এইটা যেমন এর উদাহরণটা কেমন হবে এটা দেখেন, এটা একটা ঘূর্ণনশীল কণার ব্যাসার্ধ ভেক্টর আর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফল
টর্ক একটি ভেক্টর রাশি। এটা হচ্ছে এই বর্ণটা হচ্ছে টাও। টাও হচ্ছে টর্ক বুঝতে আমরা টাও ব্যবহার করি, এটা হচ্ছে টর্ক। আর এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আর আর এফটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এই দুইটা ভেক্টর রাশি, একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, একটা প্রযুক্ত বল, এই দুইটা ভেক্টর রাশি গুণ করে যে রাশিটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে টর্ক। এটাও একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির গুণ করে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই, এই ধরনের গুণকে আমরা বলবো ভেক্টর। তাহলে গুণ করে যদি একটা ভেক্টর রাশি পাই, সেই ধরনের গুণকে বলবো ভেক্টর গুণন। তার একটা উদাহরণ আমরা দেখলাম। আমরা আর একটা জিনিস একটুখানি বলবো আজকের ক্লাসে। দেখেন, এই এ এবং বি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা যদি সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে এইটা মনে করেন এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। এখন এই দুটাকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক, তাহলে বি এর সমান্তরাল করে আমি যদি এইটা এরকম আঁকাই আর এর সমান্তরাল, তাহলে এইটাকে এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত একটা সামান্তরিক। এখন আপনি মনে করেন এটা হচ্ছে ও পি, এটা ছিল কিউ, এটা মনে করেন আর। তাহলে ও পি কিউ আর একটা সামান্তরিক অঙ্কন করেছি। এখন এই কিউ, এই বি এর এখান থেকে আমি যদি এর উপরে লম্বটা নিই, তাহলে এইটা হচ্ছে লম্বটাকে আমি এইচ বলি। এখন এটা লম্ব মনে করেন কিউ এস। তাহলে এই ও কিউ এস, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে সাইন থেটা ইজ ইকাল টু লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে বি। তাহলে এইচ ইজ ইকাল টু বি সাইন থেটা। এখন এবার একটুখানি দেখেন, এই এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে আমরা যে সামান্তরিকটা অঙ্কন করেছিলাম তার উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে বলতে পারি বি সাইন থেটা। আর এ ভেক্টরের মানে, এখন আমরা যদি এই এ ক্রস বি এর শুধু মান বিবেচনা করি, তাহলে কি বলবো, এটা মান এ বি সাইন থেটা। তো এখন আমরা যদি এইটুখানি বিবেচনা করি, এইটা আর এটা আলাদা করে, তাহলে দেখেন এটা এ ভেক্টরের মান, আর এইটা হচ্ছে আমরা বলছি যে এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিকটা অঙ্কন করেছিলাম তার উচ্চতা, আর এই এটাকে বলতে পারি ওই সামান্তরিকের ভূমি। তাহলে আপনারা জানেন যে দুইটা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা যদি জানি, তাহলে তার ক্ষেত্রফল হয় ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এর ভূমি আর এইটা হচ্ছে এর উচ্চতা। এ বি কে সন্নিহিত বাহু ধরে এই দুটার গুণফল, তাহলে এইটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি যে দুইটা ভেক্টর রাশিকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। তাহলে আপনার যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে এ বি দুইটা ভেক্টর দেওয়া থাকলেও বলল যে আপনার ওই ভেক্টর দুটোকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত বা কল্পিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করেন, তাহলে আপনি কি করবেন, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ করবেন, তার মান বের করবেন, করলে আমরা এটা ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন এই সাথে সাথে আমরা আরো দুইটা জিনিস করতে পারি। তাহলে আমরা বলতে পারি, আমি একটুখানি লিখে দিই আপনাদের এইটা। এখন
এইভাবে আমরা বলছি যে এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামন্তরিকের ক্ষেত্রফল তাহলে হলো কি আপনার এ ক্রস বি এর মডুলাস। আর যদি এর সাথে আরো দুইটা জিনিস, এ ও বি কে এই সন্নিহিত বাহু ধরে একইভাবে আমরা যদি বলি একে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামন্তরিকের ক্ষেত্রফল হবে, সামন্তরিক না, এইখানে আমরা বলবো কি ত্রিভুজ। এ বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। আবার আরেকটা বলা যেতে পারে সন্নিহিত বাহুর জায়গায় আমি যদি তাহলে এ ও বি কে কর্ণ ধরে অঙ্কিত সামন্তরিকের ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি। তাহলে এইটাও অনেক সময় এর সাথে আমরা এই সংশ্লিষ্ট এর সাথে বলে দিলাম, তাহলে আমরা এটা প্রমাণ করে দেখাইছি। আর এই দুটো বললাম ওর সাথে যে এ ও বি কে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামন্তরিক অঙ্কন করি সেই সামন্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি। আর যদি ওই দুটো ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে ত্রিভুজ অঙ্কন করি হাফ অফ এ ক্রস বি। আর যদি কর্ণ ধরে যদি সামন্তরিক অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এইটা গেল। এখন আমরা আরেকটু যদি বলি, আর একটা জিনিস একটুখানি বলে ছেড়ে দিই আপনাদের আজকের মতো। দেখেন আমরা এ ক্রস বি ইজ ইকাল টু পেয়েছি এ বি সাইন থেটা আর একটা একক ভেক্টর। এখন যদি আপনার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয় তাহলে কি এ বি সাইন 0 ডিগ্রি বা এ বি সাইন 180 ডিগ্রি। আর এই তো এখন সাইন 0-র মান 0, সাইন 180 ডিগ্রির মানও 0, তাহলে এটা হয়ে গেল 0 বা 0 একই কথা দুই ক্ষেত্রেই। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান যদি ক্রস গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলছি যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 0 অথবা 180। 0 বা 180 হওয়া মানেই হচ্ছে তারা আমরা বলতে পারি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে আমরা বলবো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। অনুরূপভাবে এটা আমরা ওই গত ক্লাসে দেখাইছিলাম দুইটা ভেক্টর রাশির ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব। তাহলে এখন আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব, যে এই ভেক্টর গুণন নিয়ে আলোচনা করলাম। আর আমাদের বিশেষ করে পাকশি আইডিয়াল কলেজের ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখন কোন কোন বিষয়গুলো আপনাদের বিষয়ে অসুবিধা ছিল ইতিপূর্বে আমরা যে পর্যন্ত পড়াইছিলাম সেই পর্যন্তর ভিতরে যে সমস্ত বিষয়গুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে তার উপরে আমরা ক্লাস নিচ্ছিলাম, সেই আলোকে আমরা এই ভেক্টরের এটা আলোচনা করছিলাম। এখন যেহেতু আমাদের এই ছুটিটা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে, আবার ছুটিটা বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের এখন নতুন করে আমরা যদি ক্লাস ওয়াইজ করি সেকেন্ড ইয়ারের প্রতি যদি দৃষ্টি দিই তাহলে দেখতে হবে যে সমস্ত অধ্যায়গুলো বাকি আছে সেই সমস্ত অধ্যায়গুলো আমরা আবার নতুন করে শুরু না করলে হবে না। তা আমরা এখন যে সমস্ত অধ্যায় বাকি আছে
প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুই পত্রে আপনাদের পড়াচ্ছিলাম আমরা একই সাথে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কোন অধ্যায়, কোন পত্রের কোন অধ্যায়গুলো বাকি আছে, বা আপনারা কোন অধ্যায় পড়ালে আপনাদের সুবিধা হবে, সেটা কমেন্টসে জানালে আমি সেই অধ্যায়টার উপরে আগামী ক্লাসটা করব। তা এখন আমি মোটামুটি বলা যায় যে সুস্থ। আপনারা দোয়ায় আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে পাকশী আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের পদার্থবিজ্ঞানের যে অনলাইন ক্লাস সেটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।